দিল্লির ক্ষমতার মসনদ কেঁপে উঠলে মোদী শাহ জুটি কি করে জানেন? তড়িঘড়ি উধাও হয়ে যান। সংসদ চলছে অথচ দুই শীর্ষ নেতার আসন খালি। কিন্তু কেন? কারণ একটাই, গুজরাট লবি রাহুল গান্ধীকে জালে ফেলতে রাঁচিতে যে মস্ত বড় চালটা ছেড়েছিল, সেই চালই যে আজ নিজেদের পা গর্তে পড়ার জোগাড়। রাঁচির ছাত্র আন্দোলনকে উস্কে দিয়ে ভেবেছিল রাহুলকে কোণঠাসা করবে, অথচ সেই আগুনেই এখন হাত পুড়ছে দিল্লির দরবারের। রাহুল গান্ধী কি সেই মাস্টার স্ট্রোক যা শাসকের দাবার বোর্ডটাই রাতারাতি উল্টে দিল? আর কেনই বা আজ রাহুলের ভয়ে তটস্থ পুরো শাসক দল? একের পর এক বিস্ফোরক সত্যি আর ভেতরের আসল ইনসাইড স্টোরি জানতে হলে সবটা শুনতে হবে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। গুজরাট লবি ভেবেছিল রাহুল গান্ধীকে একদম জালে ফেলে দিয়েছে, কিন্তু মোক্ষম চালে পুরো বাজেটাই উল্টে দিলেন রাহুল। পুরো খেলাটা আগে ভালো করে বুঝে নেওয়া যাক। গত 20 জুলাইয়ের কথা মনে করুন। দিল্লির যন্তর মন্তরে তখন ছাত্রদের আন্দোলন একদম চরমে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে কাঁদানে গ্যাস আর প্যালেট গান চালানো ছাড়া মোদী শাহের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আর সংসদে দাঁড়িয়ে সেই আন্দোলনের হাল ধরেছিলেন রাহুল গান্ধী। ঠিক সেই মুহূর্তে যখন দিল্লি দরবার প্রবল চাপে, ঠিক তখনই আচমকা ঝাড়খণ্ডের রাঁচিতে শুরু হলো ছাত্রদের আরেকটা আন্দোলন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ রাঁচি কেন? কারণটা তো সোজা। ঝাড়খণ্ডে রয়েছে জেএমএম এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আবার রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে রাঁচির এই আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে নয়, সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। মাত্র 13 বছরের জেন আলফার এক প্রতিনিধি লাল্লান টপের ক্যামেরার সামনে কি বলছেন শুনুন। पता चलता कि ये पेपर कैंसिल हो गया, ये पेपर रद्द कर दिया गया, तो पेपर लीक हो गई। तो मैं सोचा नहीं, मुझे भी आवाज उठानी चाहिए फॉर माय फ्यूचर एंड फॉर दीदीज एंड भैयास फ्यूचर। सो जस्ट वी आर अपीलिंग दैट एवरी एग्जाम शुड बी टेकन विद कंडक्टेड विद द ट्रांसपेरेंसी एंड विद द फेयर ओपिनियन। जनरली सर रांची एक बार पॉपुलर हुआ था MS धोनी सर की वजह से, और जंतर मंतर जो कि दिल्ली है और उसमें ज्यादा तादाद में प्रोटेस्ट भी हुई, इसलिए सेलिब्रिटीज और जितने भी इन्फ्लुएंसर थे वो भी इस सड़क पर आए थे इस प्रोटेस्ट को देखने। यहाँ पे जो हमारा प्रोटेस्ट हो रहा है वो पूरी पीसफुली तरीके से हो रहा है, पूरी कॉन्स्टिट्यूशनल वे में हो रहा था। मुझे यहाँ पे लगता है कि यहाँ पे तादाद की डिफरेंस है, वहाँ पे तादाद और क्वांटिटी बहुत ज्यादा थी और यहाँ पे तादाद और क्वांटिटी कम है। बस हम एक ही मांग कर रहे हैं सरकार से, सिर्फ हम एक ही मांग कर रहे हैं माननीय हेमंत सोरेन सर से, बिकॉज वी वांट आवर राइट्स, आवर अकाउंटेबिलिटी। वी वांट दैट एवरी एग्जाम शुड बी कंडक्टेड, नॉट ओनली JPSC, नॉट ओनली JSSC, एवरी एग्जाम शुड बी कंडक्टेड इन द फेयर एंड ट्रांसपेरेंट वे। कि गलतियों से जुदा तू भी नहीं मैं भी नहीं, दोनों इंसान हैं खुदा तू भी नहीं मैं भी नहीं। मैं तुझे और तू मुझे इल्जाम देते हैं मगर अपने अंदर झांकता तू भी नहीं मैं भी नहीं। माना कि गलत फहमियों ने कर दी दोनों में पैदा दूरियां, वरना बुरा तू भी नहीं मैं भी नहीं। বিজেপির আসল ছকটা এখানেই। ঝাড়খণ্ডের প্রধান বিরোধী দল হিসেবে তারা চাইলো এই আন্দোলনকে আরো উস্কে দিতে। উদ্দেশ্য একটাই, হেমন্ত সোরেনকে কোণঠাসা করা আর সেই আন্দোলনের আঁচে রাহুল গান্ধীকে বিপাকে ফেলা। হ্যাঁ, রাঁচির ছাত্রদের দাবিগুলো কিন্তু একদম ভিত্তিহীন নয়, যথেষ্ট ন্যায্য। কিন্তু বিজেপি চেয়েছিল সেই ক্ষোভকে নিজেদের চাল হিসেবে ব্যবহার করতে। গুজরাট লবির হিসেব ছিল পরিষ্কার। রাহুল যেমন দিল্লিতে প্যারেড গানের ক্ষত আর লাঠিচার্জের শিকার হওয়া ছাত্রদের সামনে এনে কেন্দ্রকে কোণঠাসা করছেন, ঠিক তেমনি রাঁচির আন্দোলনের আঁচে তাকেই চেপে ধরা হবে। পর্দার পেছনের এই দাবার চালে অমিত শাহ কতটা পটু তা আমরা সবাই জানি, কিন্তু এরপর যা ঘটলো তাতে পুরো গল্পটাই বদলে গেল। আন্দোলন থেকে পিছিয়ে আসা তো দূরের কথা, উল্টে রাহুল সরাসরি রাঁচির ছাত্র আন্দোলনকে সমর্থন জানালেন। স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যে কংগ্রেসের সরকার থাকুক কিংবা জোট সঙ্গী হেমন্ত সোরেনের, ছাত্র স্বার্থের প্রশ্নে কোনো আপোষ নয়। ছাত্রদের দাবি একদম ন্যায্য আর সরকারের দায়িত্ব সেই সমস্যার সমাধান করা। শুনুন রাহুল গান্ধী কি বলছেন। झारखंड के स्टूडेंट्स अपने हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, प्लीज़ उनको सपोर्ट करें। देखिए, स्टूडेंट प्रोटेस्ट जो देश में हो रही है एजुकेशन सिस्टम के खिलाफ हो रही है। मैंने साफ कहा है, देहरादून में कहा है, कोटा में कहा है और इलाहाबाद में जाकर कहने वाला हूँ, हमारा एजुकेशन सिस्टम कोलैप्स्ड है, बहुत महंगा है और ऑप्रेसिव है। हर सरकार को स्टूडेंट्स की बात सुननी चाहिए और एजुकेशन सिस्टम को बदलने के लिए एक्शन लेना चाहिए, चाहे वो कांग्रेस की सरकार हो, ন্যাশনাল সরকার হোক या झारखंड की सरकार हो। রাহুলের এই চালে দিল্লির তথাকথিত রাজনীতির চাণক্যরা থ বনে গেলেন।
এমনকি ঝাড়খণ্ডের বিজেপি নেতারাও ভাবেননি যে নিজের জোট সরকারকে আড়াল না করে রাহুল নিজে আন্দোলনকারী ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াবেন। রাহুল একা কেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী স্বয়ং হেমন্ত সোরেনও মোদী শাহের মতো অহংকারের পথে না হেঁটে আলোচনার পথ বেছে নিলেন। তিনি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি হালকা করে দিলেন। কিন্তু আসল খেলা শুধু তো ঝাড়খণ্ডে থেমে থাকলো না, ছড়ালো কর্ণাটকেও। সেখানে কংগ্রেসের ফুল মেজরিটির সরকার রয়েছে। সেখানে কৃষি বিভাগের কিছু পদে নিয়োগে গরমিলের অভিযোগ তুলে বড়সড় ছাত্র বিক্ষোভের ছক কষা হচ্ছিল। পর্দার পেছন থেকে কারা হাওয়া দিচ্ছিল তা বুঝতে জ্যোতিষী হতে হয় না। কিন্তু সেখানেও রাহুলের ফরম্যাটটাই কাজ করলো। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এক ধাপ এগিয়ে আন্দোলন চরম রূপ নেওয়ার আগেই নিজে গিয়ে ছাত্রনেতাদের সঙ্গে দেখা করলেন। আন্দোলন রাস্তায় নামার আগেই আন্দোলনের সলতেটা গোড়াতেই উপড়ে দিলেন। অর্থাৎ ঝাড়খণ্ড থেকে কর্ণাটক ডিজিটাল ছক কষে রাহুলকে চাপে ফেলার যে বোর্ড মোদী শাহ সাজিয়েছিলেন, তার রাহুলের এই মাস্টার স্ট্রোকের সামনে জাস্ট ভেঙে পড়ল। এবার আসল প্রশ্নটা তোলা যাক, যন্তর মন্তরের আন্দোলনের সময় মোদী শাহ যদি রাহুলের মতো এই ফর্মুলাটা মানতেন তাহলে কি হতো বলুন তো? সংঘাতের রাস্তায় না হেঁটে যদি তারা ছাত্রদের মুখোমুখি বসে কথা বলতেন তাহলে কি পরিস্থিতিটা এতটা উত্তপ্ত হতো? কিছুই হতো না। সংসদ অভিযানই হতো না। অমিত শাহ পুলিশকে প্যালেট গান চালাতে হতো না। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হতো না। আর ছাত্রীদের উপর সেই নির্মম অত্যাচারের কলঙ্ক সরকারের গায়ে লাগতো না। মোদিজি আর অমিত শাহকে সংসদ থেকে পালিয়ে বেড়াতে হতো না। জেনজি বা আজকের এই যুব শক্তিকে কিভাবে সামলাতে হয়, কিভাবে তাদের বন্ধু বানিয়ে পাশে দাঁড়াতে হয়, রাহুল গান্ধী একেবারে চোখে আঙ্গুল দিয়ে ক্ষমতাকে শিখিয়ে দিলেন। সংসদের বাদল অধিবেশনে মোদী শাহর রহস্যজনক অনুপস্থিতি নিয়ে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রেস কনফারেন্স করে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ইনি কেমন প্রধানমন্ত্রী, ইনি কেমন স্বরাষ্ট্রমন্ত্রী? গোটা অধিবেশন জুড়ে দেশের প্রথম সারির দুই নেতা উধাও হয়ে আছেন। শুনুন মল্লিকার্জুন খড়গে কি বলেছেন। कि 15 दिन से सदन चल रहा है और होम मिनिस्टर गायब है, प्राइम मिनिस्टर आ रहे नहीं। इसके दो ही मतलब हो सकते हैं। एक, या तो वो पार्लियामेंट को नजरअंदाज कर रहे हैं कि ये समझ रहे हैं कि पार्लियामेंट है ही नहीं, या तो वो डर के हाउस में आकर रिप्लाई देना नहीं चाहते। ये दो ही वजह हो सकते हैं। और उन्होंने हमेशा ये बोलते ही रहे, हम हिम्मत से काम करेंगे, हमारा फलाना फलाना चाहती है, इनसे वो ये सब में बोलने नहीं जाता। लेकिन मैं इतना ही पूछना चाहता हूँ, जो दुख विद्यार्थियों को आपने पहुंचाया है, उनके माता पिताओं को पहुंच गया है, उसके लिए हम आपकी हाजिरी लोकसभा में और राज्यसभा में चाहते हैं। आप वो नहीं कर रहे, इसलिए हाउस चल रहा नहीं। इसके जिम्मेदारी आप जिम्मेदार आप हैं। 13ই আগস্ট সংসদে বাদল অধিবেশন শেষ হবে। শনি রবি বাদ দিলে বাকি আর মাত্র 4টে দিন। তারপরেই 15ই আগস্ট প্রধানমন্ত্রীকে মাথায় রঙিন পাগড়ি বেঁধে সেজে গুজে লাল কেল্লা থেকে লম্বা চওড়া ভাষণ দিতে হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শেষ 5 দিনে কি অমিত শাহ সংসদে মুখ দেখাবেন? রাহুল গান্ধী যেভাবে দাবার চাল বদলে দিয়েছেন, তারপর কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুম ভাঙবে? তাহলে কি মোদী সরকারের সংকট মোচন অমিত শাহ নিজেই সবচেয়ে বড় সংকট তৈরি করে ফেললেন? তিনি কি প্রধানমন্ত্রীকে বড় কোনো বিপদে ফেলে দিলেন? 20 জুলাইয়ের আগে যে সমস্যাটা একেবারেই তুচ্ছ ছিল, সেটাকে এভাবে নিজেদের পায়ে কুড়ুল মেরে বিশাল রাজনৈতিক ফাঁদে পরিণত করা হলো কেন? ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজি পড়িয়ে আসছেন। তাদের সোজা কথা, বিজেপি একের পর এক স্ট্র্যাটেজিক ব্লান্ডার করে চলেছে। 19শে জুলাই ছাত্রদের সঙ্গে একটু কথা বললেই সব ঝামেলা মিটে যেত, যেমনটা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন করলেন বা কর্ণাটকে ডিকে শিবকুমার করলেন। ধরা যাক 20 তারিখ না হয় ভুলবশত পুলিশ লাঠি চালিয়েই দিয়েছিল, কিন্তু তারপরও তো ছাত্রদের ডেকে কথা বলা যেত, লোকসভায় দাঁড়িয়ে খোলা মনে একটা স্পষ্ট উত্তর দেওয়া যেত। কিন্তু তারা কি করলেন? নিজেদের খুঁড়ে তোলা গর্তে নিজেরাই প্রতিদিন আরো তলিয়ে যাচ্ছেন। এতে রাজনৈতিক মাইলেজ আর সুবিধা কার কাছে যাচ্ছে? সরাসরি রাহুল গান্ধীর কাছে। তাদের তথাকথিত চাণক্য নীতি আজ কোথায় গেল? কোনো দক্ষ উপদেষ্টা কি নেই ক্ষমতার দরবারে? সেখানে কি দরবারি মিডিয়ার মতো শুধু চাটুকারদের ভিড়?
যত সময় গড়াচ্ছে, সর্বত্র কেন্দ্রকে ভুল স্বীকার করতে হচ্ছে, যা যে কোনো শাসক দলের জন্য আত্মঘাতী। এবার আসি একটা মোক্ষম রূপকে। রাহুলের সামনে আজ এক থালা খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। সেই থালায় যদি কাঁচা লঙ্কার ঝালের ছ্যাঁকা থাকে, রাহুল পিছপা না হয়ে সাহসের সঙ্গে সেটাও চেখে দেখেছেন। ঝাড়খণ্ডের নিজেদের জোট সরকারের বিরুদ্ধে ছাত্ররা ক্ষুব্ধ জেনেও তিনি সোজা ব্যাটে খেললেন, বলে দিলেন আমি ছাত্রদের পক্ষে। কিছুটা ঝাল লাগলেও পুরো থালার স্বাদ মানে রাজনৈতিক সুবিধা কিন্তু রাহুলই পাচ্ছেন। আর মোদি যে সমস্যা, তিনি নিজের গুজরাটি ধোকলা ছাড়া অন্য কিছুতেই মুখ দেবেন না। তার মানসিকতাটাই এমন যে আসন সংখ্যা আর ক্ষমতার জোরে যতক্ষণ আছে ততক্ষণ কেউ তার চুলও ছুঁতে পারবে না। কিন্তু রাজনীতিটা যে প্রতিদিন বদলায় তা তিনি ভুলতে বসেছেন। রাহুল গান্ধী আজ একজন দূরদর্শী ও পোড়খাওয়া রাজনীতিকদের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। আসল গলতটা শুরু থেকেই মোদী সরকারের মস্তিষ্কে। প্রথম দিনেই তাদের মিস ফায়ার হয়ে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন গোলমালের দায় নিচ্ছেন, ঠিক সেই দিনই যদি তাকে পদত্যাগ করানো হতো, তবে আজ দেশের এই তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রী মোদীকে মাথায় তুলে নাচত। ধর্মেন্দ্র প্রধানকে সবাই লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে তুলনা করত, আর হয়তো এতদিন তাকে অন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হতো। বিজেপি কিন্তু ধর্মেন্দ্রকে সরানোর সিদ্ধান্ত কোনো সুদূরপ্রসারী কৌশলের অংশ হিসেবে নেয়নি, নেওয়া হয়েছে চরম ভয়ে। কেন ভয়? কারণ তারা দেখেছিল প্যারেড গান চালানোর পরও আন্দোলনকারী তরুণরা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের মনে রাতে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল প্রতিবেশী নেপালের রাজপথের সেই গণবিক্ষোভ। ঠিক এই পরিস্থিতিতে মল্লিকার্জুন খার্গে অত্যন্ত পরিণত রাজনেতার মতো সাংবাদিক সম্মেলন করলেন। তিনি পালাচ্ছেন না, বরং সমাধানের পথ খুলে দিয়ে বলছেন, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আসুন এবং সত্যের মুখোমুখি হয়ে জবাব দিন। প্রশ্ন একটাই, এখনো কি ভয় কাটিয়ে সংসদে আসার মতো সাহস দেখাতে পারবেন অমিত শাহ? পদত্যাগ দাবি করা রাজনৈতিক কৌশলের একটা অংশ হতে পারে, কিন্তু আসল কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো কথাই বলছেন না, সংসদেই আসছেন না। খার্গে হাত জোর করে ডাকার পরও যদি বাকি 4 দিনের মধ্যে অমিত শাহ সদনে আসেন, তবে তিনি বলবেনটা কি? তিনি কি সংসদে দাঁড়িয়ে বলবেন যে দিল্লির পুলিশকে ছাত্রদের উপর নিষ্ঠুর প্যারেড গান চালানোর নির্দেশ খোদ তিনি নিজেই দিয়েছিলেন? নাকি বলবেন নির্দেশ দিয়েছিলেন তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার স্বরাষ্ট্র সচিব কিংবা দিল্লির পুলিশ কমিশনার? দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। এতদিন ধরে সরকার কোনো স্পষ্ট জবাব দেয়নি, ফলে অমিত শাহ মুখ খুললেই চারদিক থেকে ঘেরাও হবেন। যখনই কোনো বড় ঘটনা ঘটে তখন ভাষা ভাষা জবাব দিয়ে পার পাওয়া যায় না। একটা পরিচ্ছন্ন যুক্তিসঙ্গত জবাব দেওয়াটা স্বরাষ্ট্র মন্ত্রকের বাধ্যবাধকতা। অমিত শাহ মৌনী বাবা হয়ে থাকলে যদি এত হইচই হয়, তবে মুখ খুললে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। কারণ আন্দোলনকারী তরুণরা প্রতিদিন নিজেদের ক্ষতবিক্ষত মুখ আর শরীরের আটকে থাকা ছড়রা গুলির মেডিকেল রিপোর্ট সামনে আছে। রাহুল গান্ধী প্রতিদিন এই আক্রান্ত তরুণদের ক্যামেরার সামনে এনে সত্যটা তুলে ধরছেন। অতএব অমিত শাহ মুখ খুললেই বিপদের মাত্রা আরো বাড়বে। হিসাবটা সোজা, হয়তো মৌনী থেকে তিনি হয়তো এখন ভাবছেন চুপ থাকলে ক্ষতি বেশি, নাকি মুখ খুললে। কর্ণাটক বা ঝাড়খণ্ড কিভাবে ছাত্রদের সংকট সামলাচ্ছে, আর বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার রাজস্থানে কিংবা দিল্লিতে কি করছে, দুই মডেল আজ দেশের সামনে স্পষ্ট। পরিবারে আমাদের বয়সী ছেলেমেয়েরা অশান্তি করলে কি বাবা মা বন্দুক নিয়ে ছুটে আসেন? না তো, আমাদের ডেকে কথা বলেন। এটাই তো গণতন্ত্রের শেষ কথা। কিন্তু বিজেপি বেছে নিয়েছিল একনায়কতন্ত্রের অমানবিক পথ। আজ সেই চাবুকের চোট দেশের মানুষ দেখে ফেলেছে। আর রাহুল গান্ধী এই যুব সমাজকে পাশে নিয়ে তাদের কথা বলার জায়গা দিয়ে দেশবাসীকে এক বিকল্প মানবিক শাসনের রাজনীতি উপহার দিয়েছেন। বিজেপির দশা এখন সাপের মুখে ব্যাঙের মতো, কথা বললেও বিপদ, চুপ থাকলেও নিস্তার নেই। কিন্তু এর মাঝে একটা চাঞ্চল্যকর খবর সামনে আসছে। খবর রটেছে খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তরে ফোন গেছে, নির্দেশ একটাই, প্রয়াগরাজে রাহুল গান্ধী প্রস্তাবিত সভার অনুমতি যেন কিছুতেই না দেওয়া হয়। আর সেই নির্দেশ মতো শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো সভার অনুমতি। প্রশ্ন হলো, যাকে একসময় বিজেপি কটাক্ষ করে পাপ্পু বলে হাসাহাসি করত, আজ সেই রাহুল গান্ধীকে নিয়ে মোদিজির এত ভয় কিসের? আসল সত্যিটা বুঝতে একটা সাধারণ উদাহরণ নেওয়া যাক। কেউ যদি একটা বিষধর সাপকে দড়ি ভেবে গলায় জড়িয়ে নেয়, তবে সাপ তাকে ছোবল মারবেই। বিজেপি নেতাদের অবস্থাও আজ তাই। রাহুল গান্ধীকে কোনোদিন সাধারণ বা দুর্বল ভেবে থাকলে, এখনো তাদের সেই ভাবনা থাকলে, সেটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আজ রাষ্ট্রীয় শাসক জেনজিকে দেখে চরম আতঙ্কে ভুগছে।
জেনজি নামটা শুনলেই বিজেপি নেতাদের এক চোখে বাংলাদেশ আর অন্য চোখে নেপালের গণ অভ্যুত্থানের ভয়াবহ ছবি ভেসে ওঠে। আর সেই বিক্ষুব্ধ যুব সমাজ যখন রাহুলের পপ স্টার সুলভ জনপ্রিয়তার দিকে ঝুঁকছে, তখন কেন্দ্র সরকারের ঘুম উড়ে যাওয়াটাই স্বাভাবিক। এই ভয় থেকেই একের পর এক সস্তা চাল দেখা যাচ্ছে। কখনো কোটায় রাহুলের সভার জায়গা দেওয়া হচ্ছে না, কখনো দেরাদুনে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, কখনো প্রয়াগরাজে রাহুলের ছাত্র কি গুঞ্জ প্রোগ্রামের অনুমতি দেওয়া হচ্ছে না, এমনকি সভার মাঠ বাতিল করে পাশে বিনামূল্যে মিউজিক কনসার্টের আয়োজন করা হচ্ছে। রাজনীতিতে এই ধরনের সস্তা চক্রান্ত চরম অপরিণামদর্শিতার পরিচয়। আসল সত্যিটা হলো, আজকের যুব সমাজ কোনো নির্দিষ্ট দলের দাস নয় যে তাদের ভাষা আর দাবি বোঝে তারা তার পক্ষেই দাঁড়ায়। এবার আসি একটা মৌলিক প্রশ্নে। উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে কংগ্রেসের পুরনো সাংগঠনিক কাঠামো হয়তো দুর্বল, শীর্ষ নেতাদের অনেকেই বয়সের ভারে ক্লান্ত, কিন্তু যদি এই পুরনো জঞ্জাল আর দলীয় সমীকরণ পেছনে সরিয়ে রেখে শুধুই আগে রাহুল গান্ধী আর পেছনে দেশের জেনজি এই সমীকরণটা সামনে রেখে মিছিল এগোয়, তবে 2029-এর রাজনীতিতে কি ঘটতে চলেছে? জনগণের স্বাধীন রায়ে যদি সত্যি ভোট হয়, তবে শাসক দলের হেভি ওয়েটদের জামানত বাজেয়াপ্ত হওয়াও অসম্ভব নয়। 29 তো অনেক দূরে। পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভায় তো সামনেই উপনির্বাচন হবে। প্রবল বিজেপি রাজের মধ্যেও বসিরহাটের রেজাল্ট কি হয়ে দেখুন না। আজ দেশ জুড়ে 35 থেকে 40 বছরের যুব সমাজ ও নতুন প্রজন্মের অন্তত 40 থেকে 60 কোটি ভোটার যেভাবে রাহুলের দিকে ঝুঁকছেন, তাতে প্রধানমন্ত্রী হিসেবে মোদিজির জন্য এই মেয়াদ শেষ করা এবং রাজনীতিতে টিকে থাকাটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার জীবনের শেষ ইনিংসটি খেলছেন। 2029 সালে এসে দেশের এই উদীয়মান যুব সমাজ কখনোই ছুঁই ছুঁই কোনো পুরনো মুখকে নিজেদের নেতা হিসেবে মেনে নেবেন না। সংসদে না গিয়ে তাদের পালিয়ে বেড়ানোর কারণটাও পরিষ্কার। যেমন ধরুন সেই বিখ্যাত হিট অ্যান্ড রান মামলার কথা, যেখানে শেষ মুহূর্তে গাড়ির চালক দায় নিজের কাঁধে নিয়েছিল। কিন্তু আজকের রাজনীতিতে অমিত শাহ রক্ষা করতে হতে কোনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কোনো স্বরাষ্ট্র সচিব বা দিল্লি পুলিশ কমিশনার তৈরি নন। কেউ এসে বলছেন না প্যালেট গান চালানোর আদেশটা খোদ আমিই দিয়েছিলাম। ফলে সম্পূর্ণ বেআব্রু হয়ে পড়েছেন দুই শীর্ষ নেতা। তাহলে কি গত 20 জুলাইয়ের পর থেকে গুজরাট লবির এই সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে? পরিস্থিতি কি পুরোপুরি তাদের হাতের বাইরে চলে গেছে? লঙ্কাপতি রাবণ কিন্তু মেঘনাদ মারা যাওয়ার পরেই বুঝে গিয়েছিল যে তার পতন নিশ্চিত, তাও সে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছিল। একদিকে অহংকার আর অন্যদিকে জনগণের ক্লান্তি, দুইয়ের চাপে এই শাসনের কি আসলে অন্তিম পর্ব শুরু হয়ে গেছে? আর শুধু রাহুল গান্ধী একা নন। মুম্বাইয়ের রাজপথে যে নজিরবিহীন ছাত্র জনতার ঢল নেমেছিল, তার রূপকার ছিলেন উদ্ধব ঠাকরে। অর্থাৎ সোজা কথা, যাকেই ধ্বংস করার চেষ্টা করা হোক না কেন, এই জেনজি বা তরুণ প্রজন্ম আজ কোনো নির্দিষ্ট দলের ছকে বাধা নেই। যে তাদের অধিকারের কথা বলবে তারা তার পেছনেই দাঁড়িয়ে যাবে। তাই এই লড়াইটা আর স্রেফ দুটো রাজনৈতিক দলের চেনা দাবার চালের মধ্যে আটকে নেই। এটা আজ ক্ষমতার অহংকারের বিরুদ্ধে রাজপথের ক্ষোভের সরাসরি সংঘাত। সময় কিন্তু বদলে গেছে। মিথ্যে প্রতিশ্রুতি কিংবা ক্ষমতার আস্ফালন দিয়ে আর যাই হোক, তরুণদের এই দুর্বার আগুনকে চেপে রাখা যাবে না। ইতিহাস সাক্ষী, সাধারণ মানুষ আর অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বরকে যখনই জোর করে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তখনই পতন ঘনিয়ে এসেছে সবচেয়ে বড় সাম্রাজ্যেরও। গদির মোহ যতই অন্ধ করুক না কেন, দেওয়ালের লিখন স্পষ্ট, ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।